আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি মায়া। তাই বুঝি? হ্যাঁ, তোমার বিশ্বাস হয় না? না, আমার বিশ্বাস হয় না। এটা শুনেই হৃদয় রাস্তার মাঝখানে শুয়ে পড়ল আর বলল, এই দেখো, আমি তোমার সামনে রাস্তায় শুয়ে পড়লাম। এখন গাড়ি এসে আমার উপর দিয়ে চলে গেলেও আমি উঠবো না কিন্তু। আরে ওঠো, করছো কি? এত ঢং করতে হবে না, ওঠো বলছি। কেন উঠবো আমি? তোমার তো আমার উপর কোনো বিশ্বাসই নেই। বিশ্বাসই করো না যে আমি তোমার জন্য মরতেও পারি। না, তুমি পারবে না। একবার বলেই দেখো না। না, বলবো না। এবার এসো তো। হৃদয় আর মায়ার সম্পর্ক 5 বছরের। ওরা একে অপরকে খুব ভালোবাসে। সেই কলেজ জীবন থেকেই ওদের সম্পর্ক। হৃদয় মায়াকে বোঝানোর চেষ্টা করেছে যে সে মায়াকে কতটা ভালোবাসে, এমনকি সে মায়ার জন্য মরতে পর্যন্ত রাজি। না মায়া, আজকে আমি প্রমাণ করে দেব যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তাই বুঝি? হ্যাঁ তাই। না থাক, লাগবে না। একবার বলে তো দেখো আমি পারছি কিনা। না, বলবো না। অনেক হয়েছে, এবার থামো। এই বলে মায়া পার্কের বেঞ্চে থেকে উঠে দাঁড়িয়ে গেল। এসব কথা বলতে বলতে তারা মেলার ভেতর প্রবেশ করল। সন্ধ্যা হয়ে গেছে। খুব শীঘ্রই আকাশ অন্ধকারে ছেয়ে যাবে। এদিকে আশেপাশের সব দোকানে আলো জ্বলে উঠেছে। সব কিছু আলোকিত হয়ে অন্ধকার কাটিয়ে দিয়েছে। মায়া হৃদয়ের হাত ধরে টেনে ওকে মেলার একটু ভেতরে নিয়ে গেল আর বলল, ওই দেখো, ওখানে কত ভিড়। মজার কিছু হচ্ছে বোধহয়। চলো না সেখানে যাই। অগত্যা প্রেমিকার কথা ফেলতে না পেরে হৃদয় মায়াকে নিয়ে সেই ভিড়ের মধ্যে গেল। দেখা গেল একটা লোক ম্যাজিক দেখাচ্ছে। ওয়াও, ম্যাজিক দেখাচ্ছে। একটু থাকি না এখানে প্লিজ। আমার ম্যাজিক দেখতে খুব ভালো লাগে। আচ্ছা বেশ, সমস্যা নেই। হৃদয় কিচ্ছু বলল না। হৃদয়ের এসব ম্যাজিক ট্যাজিক দেখতে বিরক্ত লাগে, কিন্তু সে আবার তার প্রেমিকার কথাও ফেলতে পারে না। বিরক্তি লাগলেও প্রেমিকার জন্য সহ্য করে নিল। ম্যাজিক দেখা শেষ হলে মায়া বায়না ধরল ফুচকা খাবে। তাই হৃদয়ে বাধ্য ছেলের মতো তাকে ফুচকাও খাওয়ায়। ফুচকা খাওয়া শেষ করে তারা দুজন হাতে হাত রেখে মেলায় হাঁটতে থাকে। কিছুক্ষণ পর মায়া আঙুল দিয়ে একটা মেয়েকে দেখিয়ে বলল, দেখো, মেয়েটা কত সুন্দর। ফর্সা গায়ের রং, আর ওই পোশাকে তাকে আরও হেব্বি লাগছে। যে মেয়েটির দিকে ইশারা করলো দেখে মনে হলো বেশ ধনী ঘরের মেয়ে। তার পোশাকটি দেখে মনে হলো ইউরোপের নামী ডিজাইনার দ্বারা ডিজাইন করা একটি 3 পিস। হৃদয় একবার সেদিকে দেখে আবার মায়ের দিকে ফিরে বলল, মোটেও না। কেন? আমার তো দেখে বেশ সুন্দর মনে হলো। আমার পাশে আমার হাতে হাত রেখে যে মেয়েটি আমার সঙ্গে হাঁটছে না, সে শুধু ওই মেয়েটা কেন, পরীর চেয়েও সুন্দর। এটা শুনে মায়া বেশ লজ্জা পেল। ও তাই নাকি? হ্যাঁ তাই। বাবুর ঢং কত, আর ন্যাকামো করতে হবে না। চলো এবার। কিছুক্ষণ পর দুজনে মেলার এদিক সেদিক ঘুরল। এদিকে মায়ার বেশ দেরি হয়ে গেছে। এখন যদি বাস ধরতে না পারে তাহলে পরের বাস আসতে আরও অনেক রাত হয়ে যাবে, আর বাড়ি পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে যাবে। আজ আসি। আর একটু থাকো না প্লিজ। না, পারবো না। অনেক দেরি হয়ে গেছে। এখনই বাস ধরতে না পারলে বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। প্লিজ আর একটু। সম্ভব না হৃদয়, একটু বোঝার চেষ্টা করো। বলেই মায়া হৃদয়ের হাত ছেড়ে দিল। কেমন যেন বাস ধরার জন্য মায়া অধৈর্য হয়ে পড়ল। এখন রাস্তা পার হয়ে বাস ধরতে হবে। সে হৃদয়ের জন্য অপেক্ষা না করেই একা একা রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। এদিকে হৃদয় আস্তে আস্তে ওর পিছু পিছু আসছে। হঠাৎই হৃদয় লক্ষ্য করল মায়া রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, আর মায়ার সামনে দুটি বাস নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে মায়ের দিকে এগিয়ে আসছে। এদিকে মায়ার সেদিকে কোনো খবর নেই, কারণ সে ফোন টিপতে ব্যস্ত। মায়ের লক্ষ্যই করল না তার জীবন এখন ঝুঁকির মুখে। সে নিশ্চিন্তে ফোন টিপতে টিপতে সোজা এগিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই হৃদয়ের মনের মধ্যে ভয় বাসা বাঁধল।
এখনই যদি মায়া রাস্তা পার হতে না পারে তাহলে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। সে মায়াকে ডাক দিল। মায়া, এই মায়া, ওইদিকে দুটো বাস আসছে, তুমি তাদের রাস্তা পারাও। কিন্তু মায়ার সেদিকে কোনো খবরই নেই। সে ফোন টিপতেই ব্যস্ত। এদিকে বেশ দ্রুতই গাড়িগুলি মায়ার দিকে এগিয়ে আসছে। হৃদয় এখন কি করবে? তাই কোনো উপায় না দেখে হৃদয় নিজেই দৌড়ে গেল মায়ার দিকে। মায়াকে ধাক্কা দিয়ে ওই পারে ফেলে দিল। মায়া রাস্তার ওপারে গিয়ে ছিটকে পড়ল। আর তখনই হৃদয় নিজেকে সামলাতে না পেরে নিজেই রাস্তার মধ্যে পড়ে গেল। ফলাফল যা হওয়ার তাই হলো। সেই বাসটার পিছনের চাকা চলে গেল হৃদয়ের দুই পায়ের ওপর দিয়ে। তীব্র ব্যথায় যন্ত্রণায় হৃদয় জ্ঞান হারালো। তাকে হসপিটালে ভর্তি করানো হলো। হৃদয়ের বাবা মাকে খবর দেওয়া হলো। তারাও এলো। হসপিটালে এসে সবাই কান্নায় ভেঙে পড়ল। এদিকে ডাক্তার বলেছে হৃদয়ের পা আর ঠিক হওয়ার নয়। এগুলো এখনই কেটে বাদ না দিলে পরে পচে গিয়ে সেই পচন সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। হৃদয়ের বাবা মা এটা শুনতে পারছে না। তাদের ছেলে কিনা একটা পঙ্গু অবস্থায় দিন যাপন করবে শেষে। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। তাদের আশা ছিল ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, ভালো চাকরি করবে। কিন্তু আজ কি হলো? সব স্বপ্ন ধুলোয় মিশে গেল। কিচ্ছু করার নেই। হৃদয়ের বাবা মা ডাক্তারের কথাতেই রাজি হলো। ছেলের জীবন বাঁচাতে হলে এই দুটো পা বাদ দিতেই হবে। হৃদয়কে অপারেশন থিয়েটারে নিয়ে গেল তার পা বাদ দেওয়ার জন্য। অবশেষে দীর্ঘ অপারেশনের পর পা দুটো নিরাপদে বাদ দেওয়া হলো। 2 দিন পর হৃদয়ের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই হৃদয় যেন এদিক সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। হৃদয়ের মা তার পাশেই ছিল। মা হয়তো বুঝতে পেরেছে, তাই তিনি বলছেন, কার জন্য এসব করলি বাবা? নিজের জীবনের ঝুঁকি নিয়ে কি এসব করা খুব জরুরি ছিল? যাক বাদ দে। আর যার জন্য এটা করলি সে কি করলো তোর সাথে? এই বলে হৃদয়ের মা হৃদয়ের হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। চিঠিতে লেখা ছিল, প্রিয় হৃদয়, ভালো থেকো, নিজের খেয়াল ও যত্ন নিও, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার পক্ষে তোমার মতো প্রতিবন্ধীর সাথে নিজের জীবন কাটিয়ে জীবন নষ্ট করা কখনো সম্ভব নয়। বাবাও চায় আমি যেন তোমাকে বিয়ে না করি, আর আমিও তাই চাই। বাবা আমার জন্য একটা সরকারি চাকরিজীবী ছেলে ঠিক করেছে, আমি তাকেই বিয়ে করতে রাজি হয়েছি। আর তুমিও পারলে তোমার মতো কোনো প্রতিবন্ধী দেখে বিয়ে করে নিও, আর আমাকে ভুলে যেও। এটা পড়ে হৃদয়ের চোখ থেকে টুপটুপ করে জল পড়তে লাগলো। সে ভাবতে লাগলো, এতদিন সে কাকে ভালোবেসেছে? কার জন্য সে মরতে পর্যন্ত রাজি ছিল? কার জন্যই বা সে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে ওই দিন বিপদের মুখে চাপিয়ে পড়ল? না, কোনো উত্তর নেই। এই চিঠি পড়ে তার জীবন যেন অন্ধকার হয়ে গেল। চারদিক থেকে কালো ছায়া তাকে গ্রাস করেছে। আজ ওর চোখ বাঁধ মানছে না। অঝোর ধারায় চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। এমন সময় কেবিনে এক অপরিচিত নারীর আবির্ভাব। কার জন্য এত কাঁদছেন? যে আপনাকে বিপদে ফেলে চলে গেছে তার জন্য, নাকি যাকে আপনি ভালোবাসেন তার জন্য, নাকি যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য? হৃদয় হঠাৎই চমকে তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে তাকায়। শ্যামলা গায়ের রং, চেহারায় অদ্ভুত একটা মায়া আছে। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আসলে কি হয়েছে আমি বলছি। এরপর মেয়েটি তার জীবনের কিছু ঘটনা হৃদয়কে বলল। আমার নাম তানিয়া। আমি একজন অনাথ মেয়ে। আমি অনাথ আশ্রমেই মানুষ হয়েছি। অনেক কষ্টে বিয়ে সম্পন্ন করেছি আমি। টিউশন করেই আমার দিন চলে যায়। কিছু মাস হলো রাফি নামের একটা ছেলের সাথে আমার আলাপ হয়। তার সেই আলাপ থেকে আস্তে আস্তে মন দেয়া নেওয়া শুরু। একসময় সে আমাকেও খুব ভালোবেসে ফেলে, আমিও তাকে খুব ভালোবেসে ফেলি। আমরা সিদ্ধান্ত নিলাম বিয়ে করব, কিন্তু রাফি বিয়ের কথা শুনলে কেমন যেন এড়িয়ে যায়। ও কেন এমন করে তখন বুঝতাম না আমি। একসময় রাফির এক বন্ধু আমায় বলে রাফি নাকি ভালো ছেলে না, সে নাকি মেয়েদের ধোকা দিয়ে বেড়ায়, যাকে বলে প্লে বয়। তার নাকি মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েদের সাথে রুম ডেট করা।
উদ্দেশ্য সফল হলে সে সেই মেয়েকে ছেড়ে চলে যায়। তার কথা আমার যদিও বিশ্বাস হয়নি, তাই সে আমাকে রাফিকে অনুসরণ করতে বলে। আমিও তাই আমার সন্দেহ অবসানের জন্য ওকে অনুসরণ করলাম। দেখলাম আসলেই ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক। সেদিন আমি তাকে হাতে নাতে ধরি, ওই মেলায় যেখানে আপনারাও ছিলেন। আমি রাফিকে জিজ্ঞেস করেছিলাম, কেন করলে এরকমটা আমার সাথে? তোর সাথে তো কিছুই করিনি। কিছু করনি মানে? আমার মন নিয়ে ছিনিমিনি খেললে কেন তুমি? শুধু তো মন নিয়ে খেলেছি, দেহ নিয়ে তো নয়। মানে? আর আমাদের তো বিয়ের কথা ছিল, বিয়ে হওয়ার কথা ছিল আমাদের। কি বললি? তোর মতো একটা অনাথ মেয়েকে বিয়ে করব আমি? মাই ফুট। আরে আমি তো শুধু তোর দেহ ভোগ করতে চেয়েছিলাম, কিন্তু তুই তো শালি সব কিছু বিয়ের পর পর করে আর আমাকে হতেই দিলি না। সব সময় সতী সাবিত্রী হয়ে থাকিস, কখনো তো ছুতে পর্যন্ত দিলি না। আর তোকে কিনা আমার মতো একটা কোটিপতি ছেলে বিয়ে করবে? হ্যাঁ, আরে তুই ভাবলি কি করে? ছি, তুমি এত খারাপ। খারাপের আর কি দেখলি? তোকে তো কিছুই করিনি। ভালোই ভালো এখান থেকে চলে যা, নইলে। তোমাকে না আমার থাপ্পড় মারতেও ঘৃণা হচ্ছে। তোমাকে থাপ্পড় মারা মানে থাপ্পড়ের অপমান করা। এই বলে আমি সেখান থেকে চলে আসতে যাব, এই সময় দেখলাম আপনি সেই মেয়েকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিয়ে নিজে সেই জায়গায় পড়ে গেলেন। এদিকে বাস আপনার পায়ের উপর দিয়ে গেল। দেখে আমার খুব খারাপ লাগলো। লোকজন আপনাকে হসপিটালে নিয়ে আসলো, সাথে আমিও এলাম। মেয়েটাও এলো, তবে সে একটা চিঠি রেখে চলে গেল। আমায় ক্ষমা করবেন, আমি আপনার অনুমতি ব্যতীত চিঠিটা পড়েছি। পড়ে আমার খুব কষ্ট লাগলো। ভাবলাম যে ব্যক্তি তার প্রেমিকাকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিল, না জানি সে তার বউকে কতটা ভালোবাসবে। তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত? বিয়ে করবেন আমায়? হৃদয় কথাটা শুনে থমকে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। তার কেমন যেন একটা স্বপ্ন স্বপ্ন মনে হতে লাগলো। সে আর এটা কখনো ভাবেনি যে তার আর কখনো বিয়ে হবে। দেখুন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি রাজি না হলে আমি জোর করব না। আমি এখান থেকে চলে যাব। আসলে আমরা দুজনেই প্রেমে প্রতারিত, আমরা দুজনেই প্রতারণার শিকার। আমরা দুজনেই প্রতারিত মানুষ যদি একসাথে নতুন করে পথ চলা শুরু করি তাহলে কেমন হয় বলুন? শেষের কথাটা হৃদয়ের ভালো লাগলো। আসলেই তারা দুজনেই প্রতারিত। আর দুজন প্রতারিত প্রেমিক প্রেমিকা যদি একসাথে নতুন করে পথ চলা শুরু করে তাহলে মন্দ হয় না। তাই সে বিয়েতে রাজি হয়ে গেল। এদিকে হৃদয়ের বাবা মাও তাতে সাই দিল, কারণ তারাও ভাবতে পারেনি তাদের ছেলের আবার বিয়ে হবে। অবশেষে তাদের বিয়েও হলো। দুই প্রতারিত প্রেমিক প্রেমিকা বিয়ের মাধ্যমে তাদের নতুন জীবনের পথ চলা শুরু করলো। তারা জানে তাদের এই পথ চলা সুখের হবে, কারণ তারা একে অন্যকে প্রতিশ্রুতি দিয়েছে তারা কেউ কাউকে কখনো ঠকাবে না। এরপর কেটে গেল আরও 5টা বছর। হৃদয় হুইল চেয়ারে বসা। সে তার স্ত্রী আর 4 বছরের মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে এসেছে। তার স্ত্রী আর তার মেয়ে পার্কে এদিক সেদিক ঘোরাঘুরি করছে, আর সে হুইল চেয়ারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ লক্ষ্য করলো দূর থেকে এক নারী তার দিকে এগিয়ে আসছে। তাকে যেন হৃদয়ের খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, তাই তো, হে তো মায়া। মায়া এখানে কি করছে? অনেক দিন পর সে মায়াকে দেখল। মায়া নিজেই হৃদয়ের দিকে এগিয়ে এসে হৃদয়কে বলল, কেমন আছো হৃদয়? ভালোই আছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার পাপের শাস্তি আমি পেয়েছি হৃদয়। মানে? আসলে তোমাকে ছেড়ে আমি আমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করি। এই অবধি ঠিক ছিল, কিন্তু সমস্যা হলো যখন আমার বাচ্চা হলো। এই বলে মায়া কাঁদতে লাগলো। আরে কান্না কেন করছো? কি হয়েছে আমাকে বলো। ভগবান আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন। আমাকে প্রতিবন্ধী সন্তান দিয়েছেন। সন্তান প্রতিবন্ধী হওয়ায় আমার স্বামী আমার পাপের দোষ দিয়ে আমাকে ডিভোর্স দেয়। এটাকে পাপের ফল কেন বলছো? এটা হয়তো কোনো শারীরিক ত্রুটি, চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে। আসলে তোমার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি।
তার শাস্তি আমি পেয়েছি। আমাকে পারলে ক্ষমা করে দিও। তোমাকে আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি মায়া। আসলে তুমি ছেড়ে গিয়েছো বলেই আমি আমার জীবনের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। এই জন্য আমি তোমার কাছে খুব ঋণী। তুমি ছেড়ে না গেলে হয়তো এসব কিছুই হতো না। তারপর হৃদয় হাত দিয়ে মায়াকে তার স্ত্রী আর সন্তানকে দেখিয়ে বলল, ওই দেখো, এখন ওরাই আমার পৃথিবী, আমার প্রিয়তমা স্ত্রী আর আমার কলিজা, আমার কন্যা।